দিবেন না? আরে আমি তো ফলান দিয়ে বসতে দিবেন না, যেটা নিয়ে জয়েন করে নাই কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের এইচএসসির লাস্ট ক্লাস, সাজেশনমূলক ক্লাস এবং কিছু টপিক আছে। তার আগে আমাকে ফার্স্ট অফ অল জানাও যে না আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আর স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমি একটু ওয়েট করছি, তোমরা একটু জানাও আমাকে যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কে একজন কমেন্ট করো, আমি ওয়েট করছি একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেকে জয়েন করছো। এখন একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। অল ইজ ওকে ডিয়ার স্যার। ওকে, সব ওকে, ঠিক আছে, অল ইজ ওকে। ওকে, তাহলে আমরা শুরু করি। আর যে যেখান থেকে লাইভটি দেখছো, যার যার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো। আজকে আমাদের অ্যাকাউন্টিংয়ের ফিনিশিং ক্লাস। আমাদের টার্গেটই ছিল যে শর্ট সিলেবাসের আলোকে কিভাবে আমরা ভালো করতে পারি। এমডি প্লাস আমাদের টার্গেট ছিল হিসাব বিজ্ঞান ক্লাস। ইভেন এই ক্লাসটা থেকে আজকে যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। একটা টপিকের নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় অনেকে করে, অনেকে বেতন ও মজুরি করে। আমরা দুটোই দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে ইন্টারমিডিয়েটে। তারপর তোমার ফাইনাল সাজেশনে বলবোই কোন অংশটা করতে হবে, কোন অংশটা করতে হবে না। আচ্ছা, এর মধ্যে একটা আছে নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বলতে এখানে মেইন বা প্রধান বা মুখ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাহলে উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য বা মেইন উদ্দেশ্য কি? যেহেতু উদ্দেশ্য বলে আর কিছু বলে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাই ধরে নিচ্ছি মেইন উদ্দেশ্য কি। দেখি একটু কমেন্ট করে জানাও তোমরা আমাকে এটার অ্যান্সার কী হতে পারে। এ বি সি ডি। একটু ওয়েট করি, পার্টিসিপেশন দেখি তোমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, নাতা আমার ক্লাস করতেছে, নাতাশা, অনেক দিন পর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমাকে একটু বলো যে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হইতে পারে। কেউ একজন বলো এটার অ্যান্সারটা কী হবে। কোশ্চেন নম্বর 1, ব্যয় নির্ধারণ, ব্যয় সমন্বয়, ব্যয় হ্রাস করা, ব্যয় নিয়ন্ত্রণ। কোনটা রাইট অ্যান্সার হতে পারে? এ বি সি ডি। 4টা অপশন আছে, কোন অপশনটা রাইট অ্যান্সার? হ্যাঁ, অনেকেই জয়েন করেছো। যারা এই ক্লাসটি জয়েন করছো যার যার টাইমলাইন থেকে ক্লাসটি শেয়ার দিয়ে রাখো। পরবর্তীতে তোমারই দেখতে সুবিধা হবে এবং তোমার মাধ্যমে অন্যরাও দেখতে পারবে, তোমার ফ্রেন্ডসরা। আচ্ছা, ওসমান গনি তানবীর অ্যান্সার দিছো বি। রায়হান আহমেদ রুবেল ডি। ইয়াসিন নিলয় ডি। আচ্ছা, ফাইন। এখন উৎপাদন ব্যয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি? বি নম্বর হচ্ছে ব্যয় সমন্বয়, না। ডি নম্বর অ্যান্সার দিছো ব্যয় নিয়ন্ত্রণ। রাইট অ্যান্সার ডি, রাইট।
এখন যদি কেউ এ অ্যান্সার দিয়ে থাকো, তার এ হতে পারে যদি কোনো কারণে অপশনে ডি নম্বরটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ অ্যান্সার নিতে পারবো। এখন কোশ্চেনের মধ্যে ডি নম্বর অপশন আছে, তাই আমরা কোশ্চেনের অ্যান্সার এ নিতে পারবো না। তার মানে ব্যয় নির্ধারণ মূল উদ্দেশ্য না, ব্যয় নিয়ন্ত্রণই হচ্ছে মূল উদ্দেশ্য। কস্ট কন্ট্রোল করা, তার মানে কন্ট্রোল করবে হচ্ছে ব্যয়টাকে কন্ট্রোল করবে। তাহলে উৎপাদন ব্যয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কস্ট কন্ট্রোল করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। কস্ট ডিটারমিনেশন, ব্যয় নির্ধারণ না। যদি অপশনে ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিব হচ্ছে ব্যয় নির্ধারণ। যারা যারা অ্যান্সার ডি দিয়েছো তাদের অ্যান্সার হয়েছে। আপনি রক ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ প্রশংসা করার জন্য। তুইও রক, অনেক অনেক আগের স্টুডেন্ট, তাই তুই করে বললাম, আর আমি তুই করেই বলি। আচ্ছা ওকে, এনিওয়ে, তাহলে এবার আমরা খেয়াল করি দেখি, তাহলে ব্যয় নিয়ন্ত্রণ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সরি ডি। যারা বি দিয়েছো আশা করি তোমরা বুঝতে পারছো, ব্যয় সমন্বয় মূল উদ্দেশ্য না। তবে এই অ্যান্সার হতে পারতো যদি অপশনে ডি না থাকতো। ওকে ফাইন, তাহলে এইটা আমরা মোটামুটি ডি যারা দিয়েছো তাদের অ্যান্সার রাইট। রুবেলের অ্যান্সার রাইট হয়েছে, নিলয়ের অ্যান্সার রাইট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পরের অপশনটা বা পরের কোশ্চেনটা আমরা চলে যাই। মুখ্য ব্যয়ের সূত্র কি বা মুখ্য ব্যয় কাকে বলে? প্রাইম কস্ট। হোয়াট ইজ প্রাইম কস্ট? প্রাইম কস্টের বাংলা করছে এখানে মুখ্য ব্যয়, প্রাইম কস্ট। তাহলে আমাকে বলো কোশ্চেন নম্বর বি এর অ্যান্সার কি হতে পারে? কোশ্চেন নম্বর বি, তোমরা হয়তো বা কমেন্ট করছো, এখানে আসতে দেরি হচ্ছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি তুইও খুব ভালো আছোস। আচ্ছা ওকে, এনিওয়ে, এরপর সি, এমডি ফাহিমুর রহমান একজনকে মেনশন করছে, নিল অ্যান্সার দিচ্ছে সি। সিতে কি আছে? কাঁচামাল, মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখন কাঁচামাল বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এই কাঁচামাল মানে হচ্ছে কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমরা প্রত্যক্ষ কাঁচামাল শব্দটাও পাইতে পারি, অথবা ব্যবহৃত কাঁচামাল শব্দটাও পাইতে পারি, ইউজড র ম্যাটেরিয়ালস। তার মানে প্রত্যক্ষ কাঁচামাল অথবা ব্যবহৃত কাঁচামাল, তার মানে কাঁচামাল শব্দটা পাওয়া গেছে মুখ্য ব্যয় বের করার জন্য। এরপর আছে প্রত্যক্ষ মজুরি। এখন কেউ যদি চায় এই মজুরিকে শ্রম বলবে, তারটাও হবে, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। অন্যান্য প্রত্যক্ষ খরচ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে এই তিনটা জিনিস আমাদের লাগবে। কি কি জিনিস লাগবে? একটা লাগবে হচ্ছে কাঁচামাল, একটা লাগবে হচ্ছে মজুরি, আর একটা লাগবে অন্যান্য প্রত্যক্ষ খরচ। তার মানে যারা অ্যান্সার সি দিয়েছো তাদের অ্যান্সার রাইট হয়েছে। এখানে সি নম্বর অপশনটা একজনই অ্যান্সার আমি দেখতে পাচ্ছি এখানে, বাকিরা হয়তো বা দিয়েছো কিন্তু শো করতে দেরি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তো খুবই মুগ্ধ হয়ে গেলাম। শাহরিয়ার সরকার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বরটা রাইট অ্যান্সার। ডি নম্বরটা হবে না। মজুরি আছে, উপরি ব্যয় আছে, কিন্তু এখানে তো কাঁচামালটা নাই। তার মানে মুখ্য ব্যয় বের করতে গেলে কাঁচামাল লাগবে। তার মানে মুখ্য ব্যয় বের করতে গেলে আমার কাঁচামালের অবশ্যই দরকার আছে। তার মানে এখানে কাঁচামাল নাই, তার মানে এইটা রাইট অ্যান্সার না। তার মানে অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো। এরপরের কোশ্চেনে চলে যাই। প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালিটি হলো কি? কোন খরচের উদাহরণ? রয়্যালিটি কোন খরচের উদাহরণ? আদিল কাজ করে না? আমাকে কি দেখেন না ভাইয়া? হ্যাঁ ভাই দেখছি। মেহেদি বিগ ফ্যান ভাইয়া, আমিও তোমার বিগ ফ্যান। এখন যে গরম পড়ছে এসি হলেও ভালো হয়, আমি তোমার বিগ এসি। ওকে, এনিওয়ে, তাহলে এবার আসো, প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালিটি হলো কি? প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি। দেখি এটা কারা রাইট অ্যান্সার দিতে পারো। হ্যাঁ মেহেদি, বি বি বি, তিনটা বি দিছো। তোমার তিনবার বললাম মেহেদি মেহেদি মেহেদি। ওকে, মুনতাসির ইসলাম দিছো এ, প্রত্যক্ষ খরচ। মেহেদি অ্যান্সার দিছো বি, প্রত্যক্ষ মজুরি। দুইটা অ্যান্সার আসছে, এ এবং বি। আর কেউ পার্টিসিপেট করো? হ্যাঁ, তোমরা অনেকেই ক্লাসটি করছো। আমি আবারও বলছি, যে যার টাইমলাইন থেকে লাইভটি শেয়ার দিয়ে ডান লিখবা যদি লিখতে চাও। না লিখতে চাইলে ক্ষতি নেই, তবে শেয়ার দিতে হবে মাস্ট। আচ্ছা ওকে, নিয়ে তাহলে এবার আসো, প্রত্যেকটি উৎপাদিত
এককের জন্য প্রদত্ত রয়্যালিটি হলো কি? অ্যান্সার বি আসছে, এ আসছে, ফাহিম অ্যান্সার দিছো এ। ওকে, এখন আমরা মনে রাখি এই রয়্যালিটি যা হচ্ছে একটা লেখকের বা যে জিনিসটা আবিষ্কার করে তাকে যে খরচটা দিতে হয় বা তাকে যে সম্মানীটা দিতে হয় সেটাকে আমরা রয়্যালিটি বলি। এই রয়্যালিটি শব্দটা সাধারণত প্রত্যক্ষ খরচের সাথে জড়িত। তো যারা এই অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। এখানে মজুরি তো হবেই না, কারণ সে তো দিন মজুরি বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে না, তার মানে পরোক্ষও হবে না পরোক্ষও হবে না, তার মানে বি সি ডি কোনোটাই অ্যান্সার না। রাইট অ্যান্সার হচ্ছে এ, প্রত্যক্ষ কাঁচামাল। যারা প্রত্যক্ষ কাঁচামাল অ্যান্সার দিয়েছো তাদের সকলের অ্যান্সার রাইট হয়েছে, তাদের জন্য এক বালতি ভালোবাসা। ওকে, এনিওয়ে, তাহলে এখানে অ্যান্সার কারা দিয়েছিলা? মুনতাসির অ্যান্সার দিয়েছিলা, ফাহিমুর রহমান অ্যান্সার দিয়েছিলা এ। হ্যাঁ, তোমাদের সকলের অ্যান্সার রাইট হয়েছে, এখানে রাইট অ্যান্সারই হচ্ছে এ। ওকে ওকে ভাইয়া, আমি আপনার ইউসিসির স্টুডেন্ট। ওকে ভাইয়া, হয়তো দেখা করো এরপরে, যদি কখনো দেখা হয় কথা বলো যে ভাইয়া আমি আপনার ক্লাস করেছিলাম। মেহেদি, ওকে মেহেদি, আশা করি বুঝতে পারছো। এবার এই কোশ্চেনের অ্যান্সারটা বলো তো দেখি। রূপান্তর ব্যয়ের অংশ নয় কোনটি? রূপান্তর ব্যয়ের অংশ, কনভার্সন কস্ট। রূপান্তর ব্যয়ের ইংরেজি নাম হচ্ছে কনভার্সন কস্ট। নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? দ্যাট মিনস রূপান্তর ব্যয় বের করতে গেলে কোন জিনিসটা লাগবে না আমাদের? দেখি তোমাদের একটু সুযোগ দেওয়া হলো। রূপান্তর ব্যয় বের করতে গেলে কোন জিনিসটা আমাদের লাগবে না? কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? তাহলে রূপান্তর ব্যয় বের করতে গেলে কোনটা লাগবে না? এ বি সি ডি, দ্রুত দ্রুত অ্যান্সারটা করো। কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? রূপান্তর ব্যয় বের করতে গেলে কোনটি আমাদের লাগবে না? অ্যান্সার দিয়েছো এ। এ এ এ আমাদের এখানে সবচেয়ে ভালো অ্যান্সার দিচ্ছে যে মেহেদি, চেষ্টা করছো, ফাহিমও চেষ্টা করছো, নিলয় চেষ্টা করছে, হ্যাঁ ইয়াসিন, ঠিক আছে এ। তাহলে আমরা খেয়াল করে দেখি নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? তাহলে প্রত্যক্ষ কাঁচামাল আছে, প্রত্যক্ষ মজুরি আছে, পরোক্ষ কাঁচামাল আছে, পরোক্ষ মজুরি আছে। তার মানে প্রত্যক্ষ কাঁচামালের দরকার নাই। তো রূপান্তর ব্যয় বের করতে গেলে প্রত্যক্ষ কাঁচামাল লাগবে না। তাহলে রূপান্তর ব্যয় বের করতে গেলে কী লাগে? মজুরি বা শ্রম লাগবে, তার সাথে লাগবে কারখানার উপরি ব্যয়, তার মানে এই অংশটা লাগবে। তার মানে অন্য অন্য প্রত্যক্ষ খরচও আসতে পারে, যদি থাকে তাহলে অন্য অন্য প্রত্যক্ষ খরচও আসবে। তবে লাগবে না কোনটা? ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল, তার মানে ডিরেক্ট যে আমাদের ইউজড র ম্যাটেরিয়াল আছে সেই অংশটা লাগবে না। তার মানে অ্যান্সার হচ্ছে এ নম্বর রাইট অ্যান্সার। তাহলে আমরা এমসিকিউ পার্টেরও কিছু দেখলাম। আমরা এখন চলে যাব একটু সৃজনশীল পার্টে, যে সৃজনশীল থেকে কী টাইপের কোশ্চেনগুলো ইন্টারমিডিয়েটে সাধারণত হয়ে থাকে। তাহলে ইন্টারমিডিয়েটের কোশ্চেন সাধারণত এগুলোই হয়। মুখ্য ব্যয় বের করেন, রূপান্তর ব্যয় বের করেন, উৎপাদন ব্যয় বের করেন, মোট ব্যয় বের করেন, নিট লাভ বের করেন, এই টাইপের কিছু একটা জিনিস আমাদের সাধারণত করতে বলে। তাহলে আমরা সেই জিনিসটা দেখি, যেহেতু আমাদের টার্গেটে হচ্ছে বোর্ডে এ প্লাস পাওয়া। তোমরা তো এ প্লাস পাবাই অংশ, তোমরা শুধু এ প্লাস পাবা না, তোমরা গোল্ডেন পাবা, গোল্ডেন এ প্লাস পাবা ইনশাল্লাহ। ওকে, এরপর চলে আসি আমরা এখন একটা সৃজনশীল কোশ্চেন দেখি। আচ্ছা, তুহিন অ্যান্ড সন্সের উৎপাদন সংক্রান্ত তথ্যবলী নিম্নরূপ। কি কি দেওয়া আছে এখানে? কাঁচামাল 1 তারিখ দেওয়া আছে। 1 তারিখ মানে কি? কাঁচামালের প্রারম্ভিক। 31 তারিখ দেওয়া আছে। 31 তারিখ মানে কি? সমাপনী। তাহলে কাঁচামালের প্রারম্ভিক আছে, কাঁচামালের সমাপনী আছে। এরপরে কাঁচামাল ক্রয় আছে, প্রত্যক্ষ মজুরি আছে, কারখানা ভাড়া আছে, কারখানার জ্বালানি ব্যয় আছে, কারখানার যন্ত্রপাতির মেরামত, পরিত্যক্ত দ্রব্য বিক্রয়, আনকমন একটা টার্ম আসছে। অফিস খরচাবলী বিক্রয় ও বন্টন খরচ বিক্রয়। এখন এই ইনফরমেশন থেকে কি কি জিনিস আমাকে বের করতে হবে বা কি কি জিনিস আমার করণীয়, সেই জিনিসটা এখন আমরা একটু চেষ্টা করব যে এখানে কোনটা আমাদের করতে হবে, কোনটা কত মার্ক থাকবে। সাধারণত 2, 4, 4 এভাবে থাকে। তারপর আমরা একটু দেখে নিই। এখন তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে, আমি যে স্লাইডটা দিলাম এই স্লাইডটার আগে স্ক্রিনশট নিয়ে ফেলো, কারণ আমি সমাধানের দিকে যাব। স্ক্রিনশট নাও একটু, স্লাইডটার স্ক্রিনশট নিলে একটু ডান লিখবা অথবা কোনো একটা রিয়েক্ট দিবা, তাহলে আমি বুঝতে পারবো। ওসমান গনি তানবীর অ্যান্সার দিচ্ছ ক, তার মানে আগের কোশ্চেনের। মাহফুজুর ইসলাম অ্যান্সার দিচ্ছ এ।
সিরাজুল মুনিয়া নহর অ্যান্সার দিছো এ সি এ মানে আগেরগুলো। আচ্ছা ওকে, এনিওয়ে এখন আমাকে আগে স্ক্রিনশট নিয়ে ডান লেখো। স্ক্রিনশট যদি নেওয়া হয়ে থাকে ডান লেখো, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য পর্যাপ্ত সময় তোমাদেরকে দিয়েছি। আচ্ছা এরপরের অংশ আমরা চলে যাই, কি করণীয় এখানে আমাদের। তাহলে এখানে আমাদের করণীয় হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই মুখ্য ব্যয় যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 মার্ক। কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে 4 মার্ক। আর মুনাফার পরিমাণ নির্ণয় করো, এটাও 4 মার্ক। মুনাফা বলতে কোন মুনাফা বোঝাচ্ছে? মুনাফা বলতে এখানে সাধারণত নিট মুনাফা বোঝাচ্ছে বা নিট লাভ বোঝাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই দুইটা পার্ট বড়, এজন্য 4 মার্ক আছে। আর মুখ্য ব্যয়ের পার্টটা ছোট, এই জন্য 2 মার্ক আছে। তার মানে যদি আমরা টোটাল করি তাহলে টোটাল পাবো হচ্ছে 10 মার্ক। তাহলে এই 10 মার্ক আমাদের ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষায় থাকে। আমরা যারা উৎপাদন ব্যয় করব তারা অবশ্যই এই পার্টটা একটু ভালো করে শিখে নেকি, তাহলে আমাদের ভালো হবে। আর আমি প্রথমেই বলেছি যেহেতু তোমাদের টাইম লাইনে শেয়ার দিতে, পরবর্তীতে যদি তুমি ক্লাসটি করতে চাও তাহলে সবার প্রথমে তুমি করতে পারবা, প্লাস তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ডসরাও করতে পারবে। ওকে ফাইন, এনিওয়ে তাহলে এখানে আমরা চলে আসি যে এখানে মুখ্য ব্যয় কীভাবে বের করব। মুখ্য ব্যয়ের ইনফরমেশন কী ছিল? এখন মুখ্য ব্যয় বের করতে গেলে কী লাগবে? কাঁচামাল লাগবে, অবশ্যই কাঁচামাল লাগবে। আর কি লাগবে? মজুরি লাগবে, অবশ্যই মজুরি লাগবে। তাহলে এই অংশগুলোর কাজ যদি আমি করি তাহলে আমি কি পাবো? মুখ্য ব্যয় বের করতে পারবো। আচ্ছা তাহলে মুখ্য ব্যয় বের করতে কাঁচামাল লাগবে, মজুরি লাগবে, অন্যান্য প্রত্যক্ষ খরচ লাগবে। এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো নাই। তাহলে এখানে আমরা দেখে নিই কী কী ইনফরমেশনগুলো কাজ করবে। এখানে খেয়াল করে দেখো, মুখ্য ব্যয় বের করতেছি। তো মুখ্য ব্যয় বের করতে গেলে আমরা কাঁচামালের প্রারম্ভিক নিলাম, যোগ কাঁচামাল ক্রয় নিলাম। তার মানে শুরুতে যে কাঁচামাল আছে র ম্যাটেরিয়ালস সেটা নিলাম, সেটার সাথে ক্রয়ও নিলাম। এই দুটাকে যোগ করলাম, বাদ দিলাম কাঁচামালের সমাপনী, আর যোগ করলাম যোগ করলাম প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম। এখন এই অঙ্কের মধ্যে একটা ইনফরমেশন মিসিং আছে সূত্র অনুযায়ী, দিকে কেউ বলতে পারো কি না? হয়তো লাইভ ক্লাসের একটা তোমার আছে যে সরাসরি ইন্টারাক্ট করা যাচ্ছে না, কমেন্ট লিখতে একটু দেরি হয়। এখানে যদি আমি বলে দিচ্ছি একটু শোনো, এখানে যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকতো, অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকতো তাহলে অবশ্যই এই আইটেমটারও কাজ করতাম। এই আইটেমটা কাজ করলে আমরা পাবো প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। এটা আবার মূর্খ বানায় দিও না, একটা শিক্ষিত ব্যয় আর একটা মূর্খ ব্যয় না, এটা মুখ্য ব্যয় মেন। তার মানে মুখ্য ব্যয়, তাহলে মুখ্য ব্যয় হচ্ছে 1,84,000 টাকা। কিন্তু ইনফরমেশন ছিল এখানে মোটামুটি মজুরি আর কাঁচামাল রিলেটেড। এখন মজুরি আর কাঁচামাল রিলেটেড যেহেতু ছিল তাহলে মজুরি আর কাঁচামালে নিয়ে কাজ করলাম। যদি এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকতো তাহলে অবশ্যই সেটাও নিতাম। এই অঙ্কে যেহেতু নাই তাই নেওয়া হয়নি। তার মানে এই অঙ্কটা করলে তুমি পাবা 2 মার্ক। তার মানে খুব কঠিন কিছু না, চেষ্টা করলেই পারা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এই সমাধানেরও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যে অঙ্কটা ছিল সে অঙ্কটার একটা স্ক্রিনশট নিতে বলছি, এবার তার সমাধান আছে, এই সমাধানের একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তাহলে সমাধানেরও যদি একটা স্ক্রিনশট নিয়ে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, শাহরিয়ার সরকার ভাই করাইলাম তো ভাই। আচ্ছা ওকে, এনিওয়ে ও ভাই করা আচ্ছা করা বলছো, ঠিক আছে, তুমিও করা, ফাহিমও করা। ওকে, এনিওয়ে এরপরের কোশ্চেন, টুইন অ্যান্ড সন্সের উৎপাদন ব্যয় বিবরণীর আংশিক 2021 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এখানে মুখ্য ব্যয় হেতু আমরা কি পাইছিলাম? 1,84,000 টাকা। তার সাথে কি যোগ করব? কারখানার উপরি ব্যয়। উপরি ব্যয়ের মধ্যে কয়টা আইটেম এখানে পাওয়া গেছে? 3টা। কি কি পাওয়া গেছে? কারখানার ভাড়া 20,000, কারখানার জ্বালানি ব্যয় 2,000, কারখানার যন্ত্রপাতির মেরামত 3,000। এই 3টা যোগ করলে হবে 25,000। তাহলে 1,84,000-এর সাথে আরও যোগ হচ্ছে 25,000। তাহলে কত হইল? 2,09,000। তাহলে 2,09,000-এর নাম কি? কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন ব্যয়, মনে রাখতে পারো। কারখানা ব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়, তাহলে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় আমার কত বের হইল? 2,09,000 টাকা। তাহলে 2,09,000 টাকা হচ্ছে আমার কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তাহলে কারখানা ব্যয়ের আরেকটা নাম কি ভাইয়া? উৎপাদন ব্যয়। কীভাবে বের করলাম? মুখ্য ব্যয়ের সাথে যোগ করলাম হচ্ছে উপরি ব্যয়গুলো। উপরি ব্যয়গুলো কী কী আছে? কারখানার ভাড়া আছে, জ্বালানি ব্যয় আছে, আর মেরামত আছে।
ওকে ফাইন, এর পরের পার্টটা চলে যাই। বের করতে বলছে মুনাফা কত, নিট মুনাফা বা নিট লাভ। নিট মুনাফা বা নিট লাভ বের করতে গেলে আমার কি লাগবে? প্রথম লাগবে হচ্ছে আমার বিক্রয়। অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া ছিল, বিক্রয় কত দেওয়া ছিল অঙ্কের মধ্যে? 3 লক্ষ টাকা। বিক্রয় থেকে আমি কি বাদ দিব? বিক্রয় থেকে আমি বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। অঙ্কের মধ্যে দেওয়া ছিল কি না? হ্যাঁ, অঙ্কের মধ্যে কারখানার ব্যয় পেয়েছি আমরা, পরিত্যক্ত দ্রব্য বিক্রয় পেয়েছি একটা। এই দুইটার কাজ আমরা করলাম। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে 2,09,000 আর এখান থেকে পরিত্যক্ত দ্রব্য বিক্রয়, এই ইনফরমেশনটা দেওয়া ছিল অঙ্কের ভিতরে 1,000। তো এটা মাইনাস করে নিলাম, মাইনাস করলে পেলাম 2,08,000। তাহলে বিকৃত পণ্যের ব্যয় আসলো আমার 2,08,000। তাহলে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলাম, বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো মোট মুনাফা। মোট মুনাফার আরেকটা নাম কি? মোট মুনাফার আরেকটা নাম হচ্ছে মোট লাভ। এখন এটা সাধারণত ইংরেজিতে কিভাবে বলে? ইংরেজিতে এটার নাম বলা হচ্ছে গ্রস প্রফিট, GROSS, গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট, তাহলে আমরা মোট মুনাফা বের করার সূত্র কি? বিক্রয় বলতে নিট বিক্রয়, নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয়। তাহলে বিকৃত পণ্যের ব্যয় কিভাবে আসলো? এই যে প্রাপ্ত ইনফরমেশনটা ছিল 2,09,000 উৎপাদন ব্যয়, তার থেকে আমরা পরিত্যক্ত দ্রব্য বিক্রয় এই অংশটা মাইনাস করে নিই। সেটা অঙ্কের মধ্যে দেওয়া ছিল অতিরিক্ত হিসাবে। আমি বুঝছিলাম একটা আনকমন টার্ম ছিল এখানে। আচ্ছা, তাহলে মোট মুনাফা পেয়ে গেলাম অথবা লাভ পেয়ে গেলাম। এখান থেকে বাদ দেব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় অঙ্কের মধ্যে দুইটা দেওয়া ছিল, অফিস খরচাবলী দেওয়া ছিল আর বিক্রয় সংক্রান্ত ছিল। অফিস খরচাবলীর আরেকটা নাম হতে পারে প্রশাসনিক, আর বিক্রয় বা বন্টন খরচ এটাকে বলে বাজারজাতকরণ অথবা মার্কেটিং। বাজারজাতকরণ বা মার্কেটিং, বাজারজাতকরণ বা মার্কেটিং। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে নিট মুনাফা। প্রত্যক্ষ শ্রমিকার মজুরির কোথায় যাবে? কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া। ওকে, তাহলে এই অংশটার কাজ যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ। নিট মুনাফা বা নিট লাভ। তাহলে আমি আবার বলছি, মুনাফা বের করতে বলছিল। মুনাফা বলতে নিট মুনাফা, বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলাম, তার থেকে বাদ দিলাম পরিচালনা ব্যয়। অঙ্কের মধ্যে পরিচালনা ব্যয় দেওয়া ছিল দুইটা, একটা অফিস আর একটা হলো বিক্রয়। তাহলে অফিসের আরেকটা নাম ছিল প্রশাসনিক বা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, এরপর একটা নাম ছিল হচ্ছে বিক্রয় বা বন্টন, এটাকে বাজারজাতকরণ বা মার্কেটিং খরচও আমরা বলতে পারি। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা 3টা পার্ট করি, মুখ্য ব্যয়, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় আর নিট মুনাফা, তাহলে আমরা এই অঙ্ক থেকে টোটাল 10 মার্ক পাচ্ছি বোর্ডে। তার মানে আহামরি কঠিন কিছু না। তা আমরা নিজেরা চাইলে এটাকে বাসা যেয়ে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, ওকে, এনিওয়ে, আর যদি বলে ভাই মজুরি কোথায় যাবে? মজুরি তো আমাদের গেছে হচ্ছে কোথায়? মজুরি গেছে আমাদের মুখ্য ব্যয় বের করার সময়। তাহলে মুখ্য ব্যয় বের করতে সময় আমাদের মজুরি প্রত্যক্ষ মজুরি ছিল। এই যে খেয়াল করে দেখো, সম্ভবত কোশ্চেনটা করছে হচ্ছে মুনতাসির ইসলাম। এই দেখো মজুরি ছিল আমাদের, এই যে প্রত্যক্ষ মজুরি, সম্ভবত তুমি এটাই বুঝাতে চাচ্ছ। প্রত্যক্ষ মজুরি আমাদের কখন ছিল? মুখ্য ব্যয় বের করার সময়। তাহলে প্রত্যক্ষ মজুরি ছিল আমাদের মুখ্য ব্যয় বের করার সময়। তাহলে কেউ চাইলে ইন্টারমিডিয়েটে উৎপাদন ব্যয় করতে পারো, ক্ষতি নেই। ওকে ফাইন, এরপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা পার্ট ছিল আমাদের বেতন ও মজুরি। এইটা অনেকে করে, এটাই করতে চায়, এটা সহজ। বেতন ও মজুরি, এখান থেকে রাকা মিনারেল কারখানার এতজন শ্রমিক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে, ঘন্টা প্রতি তারা 10 টাকা হারে স্বাভাবিক মজুরি পায়। এপ্রিল মাসের 3য় সপ্তাহে কারখানার এত ঘন্টা চালু ছিল। ওভারটাইম মজুরি হার স্বাভাবিক মজুরি হারের 1.5 গুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরি 50% বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, 5% চিকিৎসা ভাতা। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে এবং 2% কল্যাণ তহবিলে দান করে। এখানে ছিল ইনফরমেশন। এখন করণীয় কি? এখান থেকে আমরা কি জিনিস বের করতে বলছে? করণীয় হচ্ছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো, শ্রমিকগণের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো, আরেকটা হচ্ছে নিট, তার মানে কর্তনটাও এখানে কাজ করতে হবে। তাহলে এখানে ছিল 2, এটা 4, এটা 4। এখন ইন্টারমিডিয়েটে ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে।
বেতন ও মজুরি, উৎপাদন পাটটা অনেকেই করে না, বা উৎপাদন ব্যয়টা অনেকেই করতে চায় না। যদি করতে চাও ক্ষতি নেই, আর যদি করতে না চাও, পরীক্ষা তো থাকেই কোশ্চেন, তুমি এটা করতে পারো, এটা করলে তো তোমার জন্য লাভ হবে, তার মানে এটা তো আমাদের জন্য ভালো। যেটা করতে চাও, তাহলে ওভারটাইম মজুরির পরিমাণ, আর কি লিখতে হবে, শ্রমিকদের মোট উপার্জন, নিট উপার্জনের পরিমাণ। তাহলে দেখি এটা আমরা করতে পারি কি না। ওকে ফাইন, তাহলে প্রথম কোশ্চেনটা স্ক্রিনশট নিয়ে ফেলো। যারা এই ক্লাসটি করছো প্রথমে স্ক্রিনশট নিয়ে ফেলো। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি কোথায় যাবে? মুখ্য ব্যয়ে যাবে। আশা করি মুনতাসির এখন বুঝতে পারছো, আমি তো কিছুক্ষণ আগে স্লাইড দেখাই দিছি তোমাকে। ওকে ফাইন, তাহলে এবার এখান থেকে দেখি আমরা কতটুকু করতে পারি। আচ্ছা, এবার প্রথমে আমরা খেয়াল করি ওভারটাইম মজুরির পরিমাণ কিভাবে নির্ণয় করব। ওভারটাইম মজুরি হচ্ছে ওভারটাইমের ঘন্টা, ওভারটাইম মজুরির হার, আর শ্রমিকের সংখ্যা। তাহলে শ্রমিকের সংখ্যা কত ছিল? 50 জন। ওভারটাইম মজুরি কত? 15। আর ওভারটাইম ঘন্টা ছিল কত? 12। কিভাবে আসলো 12? খেয়াল করো, মোট কার্য ঘন্টা ছিল 60, স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 48। তাহলে 60 থেকে যদি আমরা 48 বাদ দেই তাহলে কত থাকে? 12। তাহলে 60 থেকে 48 বাদ দিলে থাকবে আমাদের 12। তাহলে মানে 12 হচ্ছে আমাদের কি? 12 হচ্ছে আমাদের অতিরিক্ত ওভারটাইম ঘন্টা। ওভারটাইম মজুরি হার ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির 1.5 গুণ, তাহলে 1.5 দ্বারা গুণ দিলেই হবে, 1.5 দ্বারা গুণ দিলেই হবে। আচ্ছা ওকে, এরপর যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত টাকা বের হয়? তাহলে 12 গুণ 15 গুণ 50, তাহলে 9000 টাকা। তাহলে আমাদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করলাম আমরা কত টাকা ভাইয়া? 9000 টাকা। তাহলে ওভারটাইম মজুরি হচ্ছে আমাদের 9000 টাকা। আশা করা যায় এই অংশটা বুঝতে পারছো, খুবই সহজ এবং ইন্টারমিডিয়েটে এটা সবাই করে, আশা করি তোমরাও করবা, কঠিন কিছু না, এটা সহজ একটা পার্ট। ওকে, এরপরে যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি, একটু কমেন্ট করে জানাও যদি স্ক্রিনশট নেওয়া হয়। এসএস ডান লিখতে পারো, তাহলে আমি বুঝবো স্ক্রিনশট নেওয়া হয়েছে। এসএস ডান, এসএস ডান, অথবা শুরু ডান লিখলেও বুঝবো। আলহামদুলিল্লাহ, যথেষ্ট শেয়ার দিয়েছো তোমরা। রিয়েক্ট দাও নাই, একটু রিয়েক্ট দাও, লাভ রিয়েক্ট না দিতে চাইলে লাইক দাও, একটা রিয়েক্ট দাও। সময় দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে রাখো সমাধানটা। মুনতাসির ইসলামের পর আর কমেন্ট আসতেছে না এখানে আমার, তোমরা হয়তো বা কমেন্ট করছো কিন্তু এখানে আসতে দেরি হচ্ছে। আশা করি নিয়েছো তোমরা, আমি পরেরটা যাই। শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করতে বলছে, শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করতে বলছে। এরকমভাবে একটা ট্রাবুলার তোমাদের করতে হবে, ছক করতে হবে। এখন শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ কিভাবে নির্ণয় করব। এখন দেখো মাস দেয়া আছে এপ্রিল, সপ্তাহ তৃতীয় সপ্তাহের ঘটনা। শ্রমিকের নাম, পদবি, কর্মঘণ্টা, স্বাভাবিক মজুরি, ওভারটাইম, বাড়ি ভাড়া, যাতায়াত, টিফিন, চিকিৎসা এবং যা যা দেওয়া ছিল। শ্রমিকজন ছিল কত? কর্মঘণ্টা ছিল 60, স্বাভাবিক কত? 24, ওভারটাইম কত? 9। একটু আগে যে 9000 টাকা বের করলাম, ওভারটাইমের 9000 টাকা যে ওভারটাইম বের করলাম। বাড়ি ভাড়া 12, কারণ ওই যে কোনটা কত পার্সেন্ট আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে আসলো। যাতায়াত ভাড়া, টিফিন ভাড়া সব কিছু করলে এই যে কাজটা, এটা হচ্ছে শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করা। এর জন্য এই স্লাইডটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কোনটা কিভাবে আসলো, অঙ্কের মধ্যে বলা ছিল কোনটা কত পার্সেন্ট, তারপরে আমি তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি কোনটা কিভাবে আসলো। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো দ্রুত। ওকে, মুনতাসির ইসলাম একটা টিক চিহ্ন দিয়েছ, ওকে ফাইন। এরপর এই যে দেখো গণনা করে খেয়াল করে দেখো, স্বাভাবিক মজুরি কত? 48 ঘন্টা, 10 টাকা করে 50 জন, 24,000। বাড়ি ভাড়া পাইছে 24,000-এর উপরে সব কাজ হবে,
এই 24,000-এর 50%, যাতায়াত ভাড়া 20%, টিফিন 10, চিকিৎসা 5, এই সব কিছু যোগ করলে হবে মোট মজুরি 53,400। তাহলে মোট মজুরি আমার কত আসলো ভাইয়া? 53,400। তাহলে মোট মজুরি হচ্ছে আমাদের 53,400। তাহলে এটারও একটা ক্যালকুলেশন স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার উৎপাদন বিবরণীতে মুনাফার অংশটা বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব, কিন্তু আপাতত এই পার্টটা চলে যাই। মুনাফা বলতে নেট মুনাফা আমি অলরেডি করে দিছি, স্লাইডেও দেয়া আছে, স্ক্রিনশটও নিতে বলছি। ক্লাসটা আবার দেখলে নিজেরা বুঝতে পারবা, এই জন্য যার যার টাইম লাইনও শেয়ার দিতে বলছি। আমি টেনে যাচ্ছি, আবার ব্যাক করবো ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে তার মানে এই অংশটারও আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারি। কোনটা? সেটা গণনার স্বাভাবিক মজুরির 24,000 টাকা ছিল, তার উপরে পার্সেন্টেজের কাজ হয়েছে, একটা 50%, একটা 20%, একটা 10%, একটা 5%। ওকে, তাহলে মোট মজুরির অংশটা আমাদের চলে গেল। এটা শেষ করে দিয়ে আমি আবার মুনাফার অংশে চলে আসতেছি ভাইয়া। তা আবার কমেন্ট করছে কে? সুমাইয়া আফরোজ মিষ্টি, তার মানে একটা মেয়ে, মিষ্টি একটা মেয়ে আমাকে কমেন্ট করছে, অবশ্যই তাকে বুঝাই দিব। এরপর শ্রমিকদের নেট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। তাহলে শ্রমিকের নেট উপার্জনের পরিমাণ এখন নির্ণয় করতে হবে। আগে বলছে মোট মানে কত পাইছি, আর এখন এখান থেকে কর্তন কত হবে, তাহলে বের হবে নিট। তার মানে দুইটা বিষয় লাগবে, এখানে উপার্জনও লাগবে, আমার কর্তনও লাগবে। তাহলে উপার্জন আর কর্তন যদি দুইটা মাইনাস করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে নিট। আচ্ছা, তাহলে এবার খেয়াল করি, শ্রমিক ছিল, কর্মঘণ্টা ছিল তো কত? 60। মোট মজুরি কত পাইলো তারা? 53,400। এখান থেকে আমরা কি করব? ভবিষ্যৎ তহবিলে টাকা যাবে, সে টাকা বাদ দিব, কল্যাণ তহবিলে যাবে, সেটা বাদ দিব। তাহলে আমাদের মোট কর্তন দাঁড়ালো এই অংশটা। কোনটা? ভবিষ্যৎ তহবিলের জন্য রাখলাম রিজার্ভের জন্য, তার মানে এটা প্রভিডেন্ট ফান্ডও বলে। আচ্ছা, আরেকটা রাখলাম হলো কল্যাণ তহবিলও রাখলাম তাদের টাকা, তার মানে এই অংশটা বাদ দিলে এই টাকাটা দাঁড়ায়। তার মানে কত টাকা দাঁড়ালো? 50,520 টাকা। তাহলে এটা হচ্ছে তাদের নিট। তাহলে নিট বের করার নিয়ম হচ্ছে কি? নিট বের করার নিয়ম হচ্ছে যা উপার্জন করছি আর যা কর্তন করছি। তাহলে যা উপার্জন ছিল আমার, উপার্জন থেকে মাইনাস করলাম কি? কর্তন। তাহলে উপার্জন থেকে আমার মাইনাস হলো কর্তন সমূহ। তাহলে উপার্জন সমূহ থেকে কর্তন সমূহ যদি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাব কোনটা? তাহলে আমি পেয়ে যাব হচ্ছে নিট। তাহলে বলে এখানে নিট উপার্জন আমার বের হয়ে গেল। আশা করা যায় এই অঙ্কটা অনেকেই করে, ম্যাক্সিমাম স্টুডেন্টই করে। তাহলে এই অঙ্কটা করলেই 10 মার্ক পাওয়া যাচ্ছে বোর্ড পরীক্ষায়। তার মানে অবশ্যই তোমাদের A+ আসবে ইনশাল্লাহ, অবশ্যই আসবে। তার মানে তোমরা উৎপাদন ব্যয় করো অথবা বেতন ও মজুরি করো, যেটা করবা সেটা দিয়েই হবে। উৎপাদন ব্যয় দিয়েও হবে, বেতন ও মজুরি দিয়েও হবে, দুটা অংশটাই খুব ভালো গেল। আচ্ছা, এরপর এগুলো তো আশা করা যায় পারবা অঙ্ক। আরেকটা অঙ্ক আছে আমাদের মজুত পণ্য রিলেটেড। মজুত পণ্য রিলেটেডের দুইটা অঙ্ক ইন্টারমিডিয়েটে আসে, দুইটা পদ্ধতি। একটা হলো ফিফো পদ্ধতি, আর একটা হলো ভার আরোপিত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। একটা হচ্ছে ফিফো পদ্ধতি আর একটা হচ্ছে ভার আরোপিত গড় পদ্ধতি। এখন এই পদ্ধতি দুইটা আমরা যদি এখন একটু প্র্যাকটিস করে নেই, অলরেডি তোমরা প্র্যাকটিস করছো, এখন তো অপশনাল আছে, এটাও দাগাইতে পারো ওটাও দাগাইতে পারো, সেটা তো আমি সাজেশনে বলবো কোনটা দাগাবা কোনটা দাগাবা না এখন, বা কোনটা দিবা না। তোমাদের 70 মার্কের জন্য কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। এখন তোমরা আপাতত এই মজুত পণ্যের যে এটা দেয়া আছে, সেই মজুত পণ্যের বিষয়টার হচ্ছে দুইটা পদ্ধতি, একটা ফিফো পদ্ধতি আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। তাহলে ফিফো পদ্ধতি আর ওয়েটেড এভারেজ মেথড হচ্ছে ভার আরোপিত গড় পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতি মোটামুটি দেখে যাই, যেটা ভাল লাগে সেটা করব, বা সেটা তোমরা করবা, তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে কোনটা করবা না। আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা প্রথমটা খেয়াল করি। আচ্ছা, কিছু ইনফরমেশন দেয়া আছে। মজুদ জানুয়ারি 1 তারিখে ক্রয় করছে 1000, কয় টাকা ধরে? 4 টাকা ধরে। মার্চে 5000 একক 60 টাকা ধরে। এরপরে 4000 একক 9 টাকা ধরে। তার বিভিন্ন সময় উনি বিভিন্নভাবে ক্রয় করছে, একের অধিক উনি ক্রয় করছে, একের বেশিবার উনি ক্রয় করছে। তাহলে এই ক্ষেত্রের মধ্যে যদি ফিফো পদ্ধতিতে জানতে চাই তাহলে কি বের করব, আর ওয়েটেড এভারেজ পদ্ধতিতে কি বের করব। ফিফো পদ্ধতিতে জানতে চাইছে বিক্রিত পণ্যের ব্যয় কত,
আর সমাপনী মজুত পণ্য কত। এখন যদি 31শে ডিসেম্বর হবে, এটা জানুয়ারি চলে আসছে, 31শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুত পণ্যের পরিমাণ 3000 টাকা হয়। এখন কেউ আমাকে বলো তো, এই ফিফো পদ্ধতি হোক আর ওয়েটেড এভারেজ মেথড হোক, যেটাই হোক, আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত এককের জন্য বের করব। আমি একটু ওয়েট করি। বিক্রিত পণ্যের ব্যয় কত এককের জন্য বের করব। বিক্রিত পণ্যের ব্যয় কত এককের জন্য বের করব। বিক্রিত পণ্যের ব্যয় কত এককের জন্য বের করব। কেউ একজন কমেন্টে জানাও, বিক্রিত পণ্যের ব্যয় কত এককের জন্য বের করব। বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ, তার মানে সমাপনী মজুদ মানে কি, যেটা বিক্রি হয়নি। বিক্রি হয়নি কত আমার 3000, তা 3000-এর জন্য হচ্ছে সমাপনী। আচ্ছা খেয়াল করি বিক্রয়যোগ্য কত ছিল। প্রথম ছিল 1, পরে ছিল 5, পরে ছিল 4, তাহলে 1 আর 5 হচ্ছে 6 আর 4 10, তো টোটাল ছিল আমার 10। 10 থেকে বিক্রি করতে পারিনি কত 3, তাহলে বিক্রি করতে পারছি কত 7, তাহলে 7000-এর নাম কি, 7000-এর নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। পদ্ধতি কোনটা, ফিফো। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফিফো পদ্ধতিতে আমি 7000 পণ্যর জন্য বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তাহলে আমরা ফিফো পদ্ধতিতে আমরা 7000 একক আগে বের করে নিয়ে আসি। দেখো ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় 7000 একক। এই 7000 এককের মধ্যে প্রথম আছে 1000, ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে 1000ই ছিল আমার। কয় টাকা করে ছিল, 4 টাকা। পরে ছিল 5000, 5000 কয় টাকা করে, 7 টাকা। তাহলে ক্রমান্বয়ে দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে 1000, পরে 5000, তাহলে হলো 6000, আর নিতে পারবো 1000। এই টোটাল হলো আমার 7000। 1000 টাকা নিব, 1000 নিব আমি কত টাকা করে, 9 টাকা করে। তাহলে প্রথমে কত হয়, 4000, 35000, 9000, যোগ করলে হয় 48000। তাই 48000-এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা বেরোছে, 48000 টাকা বেরোইছে। এই জন্য ক্লাসটা যদি আবার পুনরায় দেখো তাহলে রেকর্ডটা আবার দেখতে পারবে। রেকর্ডটা অবশ্যই আমাদের পেজে থাকবে। ওকে, এনিওয়ে, এরপর আমরা চলে যাই ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত। তাহলে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য বের হবে 3000 এককের। তাহলে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য বের হবে 3000 এককের। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমগুলো বিক্রি হয়ে গেছে, বিক্রি হয় নাই কোনগুলা, বিক্রি হয় নাই শেষেরগুলা। শেষে আছে কয় হাজার, শেষে ছিল আমাদের 4000, সেখান থেকে নিতে পারবো 3000 9 টাকা করে, তাহলে কত টাকা হয়, 27000 টাকা। তাহলে আমরা দেখলাম ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় 48000 টাকা, আর দেখলাম হচ্ছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য 27000 টাকা। তার মানে এটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে এই অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন ইন্টারমিডিয়েটে একাধিক অপশন থাকে, এটাও করতে পারো, ওইটাও করতে পারো, ওইটাও করতে পারো, ওইটাও করতে পারো। যেমন ধরো উৎপাদন ব্যয় না করে তুমি বেতন ও মজুরি করতে পারো, আবার এটাও করতে পারো। আচ্ছা ওকে, এনিওয়ে, এরপরে দেখো ভার আরোপিত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী বিক্রিত পণ্যের ব্যয় কত। ভার আরোপিত গড় পদ্ধতি বলতে আমরা কি বুঝি। ভার আরোপিত গড় পদ্ধতি মানে হচ্ছে বিক্রয়যোগ্য সকল পণ্যের মোট ক্রয় মূল্যকে মোট একক দিয়ে ভাগ করলে একক প্রতি মূল্য নির্ণয় করা যায়, যাকে ভার আরোপিত গড় পদ্ধতি বলে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা ভার আরোপিত গড় পদ্ধতিতে প্রথমে ছিল কত, 1004 টাকা করে, পরে ছিল 5007 টাকা করে, পরে 4009 টাকা করে, তাহলে 75। একে আমরা 10 দ্বারা, টোটাল একক ছিল 10000। কীভাবে, 1000, 5000, 4000, 10000 দিয়ে ভাগ করলে হয় 7.5। তাহলে 7.5 মানে ভার আরোপিত গড় পদ্ধতিতে 7000 এককের আমরা এখন 7.5 দ্বারা গুণ দিব। 7.5 দ্বারা গুণ দিলে কত হয়, 52500। তাহলে এই 52500 হচ্ছে আমাদের ভার আরোপিত গড় পদ্ধতিতে 7000 এককের বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, তাহলে 7000 এককের বিক্রিত পণ্যের ব্যয় পেলাম আমরা কত, ভার আরোপিত পদ্ধতিতে 52500। তাহলে 52500। ওকে মুনতাসির, আগে অ্যান্সার দিয়েছো 7000 একক। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি ক্লাসে অ্যাক্টিভ আছো। এরপর এটা আমরা যদি বের করি সমাপনী,
সমাপনী বের করব কতর জন্য? সমাপনী বের করব 3000-এর জন্য। তাহলে কত দিয়ে গুণ দেবো? 7.5, সহজ পদ্ধতি। 3000-কে 7.5 দিয়ে গুণ দিলে কত হয়? 22,500। তাহলে এখানের মধ্যে আমাদের 22,500 টাকা আসলো সমাপনী মজুদ পণ্য। তার মানে খুবই সহজ পদ্ধতি এটা। তার মানে হচ্ছে টোটাল কত অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ, টোটাল অ্যামাউন্টকে টোটাল ইউনিট দ্বারা, মোট ক্রয় মূল্যকে মোট একক দ্বারা ভাগ। তাহলে টোটাল অ্যামাউন্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করলে আমরা এই অংশটা পেয়ে যাব। তার মানে এই দুইটা অঙ্ক খুব সহজ ছিল। তোমরা চাইলে এটাও একটু দেখতে পারো নিজেদের সুবিধার্থে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি, যদি আমরা সাজেশন দিতে চাই কোনটা তোমরা করবা তোমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তবে আমি আমার মতো করে বলে যাচ্ছি। দেখো, প্রথম পার্টে আর্থিক বিবরণীতে তোমাদের 20 মার্ক, যেটা সাধারণত এক মেলা কেনা প্রতিষ্ঠান বা ছোট প্রতিষ্ঠানকে ইন্ডিকেশন দেয়। তাহলে প্রথম পার্টে যে আর্থিক বিবরণী আছে সেখানে 20 মার্ক। তাহলে এখান থেকে কি কি করতে হয়? আর্থিক বিবরণী করতে হয় হচ্ছে আয় বিবরণী করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী করতে হয়, আরেকটা করতে হয় আর্থিক অবস্থা। তাহলে সাধারণত এখানে নগদ প্রবাহ বিবরণী তোমাদের নাই, তাহলে নগদ প্রবাহ বিবরণী এখানে লাগবে না। তাহলে এখানে লাগবে মূলত কি কি লাগবে? এখানে হচ্ছে আয় বিবরণী করব, মালিক করব, ব্যালেন্স শিট করব। আচ্ছা, তাহলে আর্থিক বিবরণী মাস্ট, তার মানে এখান থেকে কোনো সুযোগ নাই, অল্টারনেটিভ। এরপরে যে অংশগুলো আছে এই পার্টের মধ্যে অল্টারনেটিভ আছে, মানে তুমি চাইলে এটা দিবা, তুমি চাইলে ওইটা দিবা, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রথম অংশের মধ্যে কোনো অল্টারনেটিভস নাই। তার মানে আর্থিক বিবরণী 20 মার্ক, এটা ফার্স্ট পার্টে তোমাদের লাগবেই। তার মানে 20 মার্ক অবশ্যই আমাদের দরকার আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণতে একটা ছক একে অঙ্ক করতে হয়, সেখানে মার্ক থেকে আমার 10। তার সবচেয়ে বেশি মার্ক কোনটা? আর্থিক বিবরণীতে। এরপরে আছে কোনটা? জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই অংশের মধ্যে 10। চাইলে করবা, না চাইলে ক্ষতি নেই। এবার হচ্ছে খতিয়ান, সেম। খুচরা নগদান বহি করতে পারো। অনেকে ব্যাংক সমন্বয় করে, অনেকে কার্যপত্র করে। এখন তোমার ইচ্ছা ব্যাংক সমন্বয় করবা নাকি কার্যপত্র করবা, সবগুলো 10 করে আছে। কার্যপত্র যদি করতে পারো 10 কলাম বিশিষ্টটা করবা। কার্যপত্র সাধারণত 10 কলাম বিশিষ্টটাই বেশি আসে। তো তোমরা যারা প্র্যাকটিস করবা 10 কলাম বিশিষ্টটাই প্র্যাকটিস করবা। তাহলে কার্যপত্রের মধ্যে প্র্যাকটিস করবা কোনটা ভাইয়া? 10 কলাম বিশিষ্ট যেটা আছে সেটা প্র্যাকটিস করবা। তো কার্যপত্রের মধ্যে আমরা প্র্যাকটিস করবো হচ্ছে 10 কলাম বিশিষ্ট। তাহলে কেউ একজন কমেন্ট করো তো দেখি, 10 কলাম বিশিষ্ট, বা 10 লিখে কমেন্ট করো, তাহলে বুঝবো। যারা ক্লাস করছো একটু কমেন্ট করো, 10 কলাম বিশিষ্ট। আচ্ছা, এরপর আরেকটা আছে র্যামিল ও সংশোধনী র্যামিল, তার মানে সংশোধনী দাখিলা লাগবে। র্যামিল ও সংশোধিত র্যামিল মানে সংশোধনী দাখিলা লাগবে। এখানে সাধারণত মার্ক আবার বেশি, 20 মার্ক। আর আমার কাছে যেটা মনে হয়, তোমরা এটা তো করবাই, অবচয়টা চুজ করতে পারো। অবচয় একটা আছে সরলরৈখিক থেকে, আর একটা আছে কোমর আসমান থেকে। তাহলে একটা সরলরৈখিক, একটা কোমর আসমান, তাহলে এখানে 20 মার্ক পাওয়া যাচ্ছে। তো সরলরৈখিক আর কোমর আসমান, তার মানে এই দুটোর মধ্যে আমরা যদি কেউ অবচয়টা ভালো করে শিখি, তাহলে অবচয়টা শিখলে আমাদের জন্য ভালো হচ্ছে। কিভাবে ভালো হচ্ছে? কারণ এখানে 20 মার্ক পাওয়া যাচ্ছে। তাহলে অবচয় থেকে কয় মার্ক পাবো ভাইয়া? 20। তাহলে 20 আর 20 কত গেল? 40। আর থাকে 30। এখন 30-এর জন্য তোমার এতগুলো অপশন রয়ে গেছে, যেটা করো। এর মধ্যে আমি তোমাকে সাজেশন দিব, কার্যপত্র ফেস করতে পারো, কার্যপত্র পেলে 10। জাবেদা, খতিয়ান বা হিসাব সমীকরণ সহজ আছে, এই অংশ করতে পারো। আর কেউ যদি মনে করো ব্যাংক সমন্বয় করবা, করতে পারো। আর যদি মনে হয় না ভাই ব্যাংক সমন্বয় কঠিন লাগে, ব্যাংক সমন্বয় করবো না, তাহলে ব্যাংক সমন্বয় স্কিপ করো, সমস্যা তো না। এখানে তো অনেকগুলো অল্টারনেটিভস আছে, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করতে পারবা। তার মানে এখানে অনেকগুলো সুবিধা আমার রয়ে গেছে ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষায়। হয়তো বা ভার্সিটি ভর্তি পরীক্ষা এতগুলো সুযোগ নাই, শুধু ইন্টারমিডিয়েটে এটা আছে, এটা অথবা এটা অথবা এটা, এগুলো ফার্স্ট পার্ট। এবার খেয়াল করো সেকেন্ড পার্ট, আর্থিক বিবরণী। সেকেন্ড পার্টও আর্থিক বিবরণী 20 মার্ক। তার মানে আর্থিক বিবরণী 2 জায়গায় লাগতেছে, তাহলে 20 যোগ 20 40। তার মানে আর্থিক বিবরণী আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আর্থিক বিবরণীটা আমরা 20 মার্কে করতে পারি। এরপরে অংশীদারি আছে। অংশীদারিতে কী কী বের করতে বলে? অংশীদারদের মূলধন হিসাব, চলতি হিসাব, এইগুলোই তো থাকে। ঋণের সুদ, উত্তোলনের সুদ, এই টাইপের কথাবার্তা থাকে। শেয়ার ইস্যু চুজ করতে পারো, শেয়ার ইস্যু।
শেয়ার ইস্যুতে থাকে মানে হচ্ছে মালিকের মূলধন, কোনটা কোন মূলধন বের করব, অধিহার, অবহার মানে প্রিমিয়াম, ডিসকাউন্ট, অধিহার অবহার সংক্রান্ত জাবেদা, আবার অঙ্ক এই টাইপের অংশ। অনুপাত বিশ্লেষণ মানে আর্থিক অবস্থা বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ থেকে সাধারণত করতে হয় চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের অনুপাত, এই অংশগুলো, দেনাদার আবর্তন, এই অংশগুলো একটু দেখতে পারো। উৎপাদন ব্যয় তো আজকে দেখাইলামই। উৎপাদন ব্যয় আর বেতন মজুরি দুইটাই দেখানো হয়েছে। দেখো এখানে 20 মার্ক আছে, তোমার ইচ্ছা তুমি যেটা চুজ করো। উৎপাদন ব্যয় চুজ করতে পারো, বেতন ও মজুরি চুজ করতে পারো। আরেকটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব নিকাশ, সেটাও দেখাইলাম, সেটা হচ্ছে 10 মার্ক। একটা হচ্ছে ফিফো পদ্ধতি, আর কোশ্চেন আসছে হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড, যেটা তোমার ভালো লাগে। ফিফো করতে পারো, ওয়েটেড এভারেজ মেথডও করতে পারো। তার মানে এখন তোমার অপশন একটা জায়গায় কোনো ছাড় নাই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটসম্যান, আর্থিক বিবরণী। ফার্স্ট পার্টও 20 মার্ক, সেকেন্ড পার্টও 20 মার্ক। বাকিগুলো অপশন আছে, কোনটা দিবা কোনটা দিবা না। যদি অংশীদারিটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে টাচ করবা, আর যদি মনে করো না ভাই আমি অনুপাত দিব তাহলে অনুপাত টাচ করবা। আর আজকে হয় উৎপাদন ব্যয় বা বেতন ও মজুরি যে কোনো একটা টাচ করতে পারো। আর মজুদ পণ্যের হিসাব নিকাশটা আজকে দেখাইলামই, এখান থেকেও টাচ করতে পারো, তাহলে তোমাদের জন্য বেশি হেল্প হবে। তাহলে তোমাদের জন্য বেশি হেল্প হবে এবং তোমরা এটা পারবা। আচ্ছা ওকে, এনিওয়ে এখন একজন একটা কোশ্চেন করছিল, স্যার উৎপাদন বিবরণীতে মুনাফার অংশটা বুঝিয়ে দিন। ওকে ফাইন, যেহেতু সে কোশ্চেন করেছে তাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে প্রস্তাবিত লভ্যাংশ। এই লভ্যাংশটা যায় জমাকৃত মুনাফা বিবরণীতে। দ্যাট মিনস যখন তোমরা সেকেন্ড পার্টের আর্থিক বিবরণী করবা তখন মালিকানা সত্ত্বের পরিবর্তে করতে হয় সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়কেই আমরা বলি জমাকৃত মুনাফা। এই সংরক্ষিত আয় বিবরণীতে লভ্যাংশ নিয়ে আলোচনা করা হয়। তার মানে লভ্যাংশটা তখন যাবে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। এই যে এখান থেকে আমাদের বলছিল নিট মুনাফা বের করতে, উৎপাদন ব্যয়। নিট মুনাফা কিভাবে বের করব? নিট মুনাফা বের করতে গেলে প্রথম লাগবে হচ্ছে বিক্রয়। যে কোশ্চেনটা করেছিল সে কি এখন উপস্থিত আসো নাকি চলে গেছো কোশ্চেন করে, সে জানে। তার নাম হচ্ছে সুমাইয়া আফরোজ মিষ্টি। অবশ্যই মিষ্টি একটি মেয়ে। এবার আসো তাহলে কিভাবে বের করছিলাম বিক্রয়, তার থেকে বাদ দিয়েছিলাম বিকৃত পণ্যের ব্যয়। এখন বিকৃত পণ্যের ব্যয় মানে কিন্তু আমরা কারখানা ব্যয় পর্যন্ত বের করে আনছিলাম আগের অঙ্কে। এই কারখানা ব্যয় মানে খ থেকে প্রাপ্ত অংশটা, তার সাথে অঙ্কের মধ্যে অতিরিক্ত একটা অংশ ছিল ইনফরমেশন, ছিল পরিত্যক্ত দ্রব্য বিক্রয়। এই পরিত্যক্ত দ্রব্য বিক্রয় আমরা বিকৃত পণ্যের ব্যয় থেকে মাইনাস করব। তাহলে কত পাবো? 2,08,000। তাহলে এটা থেকে এটা বের করলে হয় 92,000 টাকা মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে বের করার নিয়ম হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বা প্রশাসনিক ব্যয় বা অপারেশন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অফিস এবং বিক্রয়। তাহলে অফিস আর বিক্রয় সংক্রান্ত ব্যয় অঙ্কের মধ্যে দেয়াই ছিল, একটা 30 আর একটা 17। এইটা থেকে এটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ। আশা করা যায় এখন তোমরা বুঝতে পারছো নিট মুনাফা বা নিট লাভ। তাহলে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষাগুলো আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এই মধ্যে অ্যাকাউন্টিং সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিয়েই যত ভয়, কারণ ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং সাবজেক্ট আমরা পারি তাই চেষ্টা করি, আর বাকি সাবজেক্ট পারিও না, চেষ্টাও করি না। তাই এই অ্যাকাউন্টিংয়ে তোমরা অবশ্যই A+ পাবা, A+ পাওয়ার মতোই সাবজেক্ট। এখন নিজেরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। এখন প্র্যাকটিসটা ডিপেন্ডস করছে তোমার উপর, তুমি কতক্ষণ প্র্যাকটিস করবা কতক্ষণ করবা না। আমি তোমাকে সাজেশনও দিয়েছি কোনটা করবা কোনটা করবা না, তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। আর একটা প্রশ্ন আমাকে করেছিল লভ্যাংশ মানে কি? লভ্যাংশ মানে হচ্ছে আমাদের সংরক্ষিত আয় লাভের অংশ। লভ্যাংশ আমরা দুইভাবে দিতে পারি, শেয়ারও দিতে পারি, নগদ টাকাও দিতে পারি। তার মানে এই অংশগুলো যদি নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করো আর ক্লাসটা যদি বারবার নিজেরা দেখো, তাহলে হয়তো বা কোনো কথা আমি দ্রুত বলেছি সেটা তুমি অ্যান্সার পেয়ে যাবা, অথবা তোমার কোনো কোশ্চেন ছিল সেই অ্যান্সারটা নাই। তার মানে অলমোস্ট আমাদের এখানে অনেকগুলো ক্লাস হয়েছে। আমি নজরুল স্যারই তোমাদের ক্লাস দিয়েছি অলমোস্ট 4টা ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি, আর অন্য স্যাররা তো ক্লাস নিয়েছে, আমাদের স্বনামধন্য শিক্ষকরা আরও ক্লাস নিয়েছে। প্রত্যেকটা ক্লাস আমাদের পেজে আছে, তোমরা চাইলে এখান থেকে পুনরায় আবার ক্লাসগুলো দেখতে পারো।
খুবই সহজ, হতাশ হওয়ার কিছু নাই। ভার্সিটি পরীক্ষা ইনশাল্লাহ তোমরা অ্যাটেন্ড করবা সামনে। আর অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ভালো করো। আর তোমাদের বড় ভাই যারা ছিল তাদের পরীক্ষাটা হচ্ছে শনিবারে, কারণ তোমরা জানো ভর্তি পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল, আবার হচ্ছে পরীক্ষাটা। তার মানে তাদের থেকেও আমরা শিখতে পারি, দেখতে পারি তারা কী টাইপের কোশ্চেন ফেস করছে, যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট। অলরেডি আমাদের কোচিংয়ে অ্যাডভান্স স্টুডেন্টসরাও আসো, যারা অ্যাডভান্স ক্লাসটি করছো তারাও দেখে নিতে পারবা, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো হয় তোমরা যদি নিজেরা একটু বাসায় বসে প্র্যাকটিস করো আর এইগুলো বারবার দেখো। আর তোমাদের অনেক প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টাও করব, চেষ্টাও করিও সবসময়। তারপরেও হয়তো বা যদি না পারি কোনোটা, তোমরা পরবর্তীতে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করলে তোমাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। সাজেশন পার্টটা ভালো করে দেখো, অঙ্ক দুটো ভালো করে দেখো, যেটা তোমার ভালো লাগে, উৎপাদন মানে ভালো লাগে, বেতন মজুরি ভালো লাগে সেটা করো, সাজেশনে আর্থিক বিভিন্ন ভালো করে করো, আর যেটা যেটা তোমার জন্য ভালো মনে হয় সেটা করো, তোমার জন্য ভালো। আমি সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে তোমাদের আবার বোর্ড পরীক্ষার পরে। ইনশাল্লাহ আমরা ফিজিক্যালি তোমাদের সাথে দেখা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।